গুড মর্নিং জয়শ্রীমাতে সবাইকে স্বাগতম। এটাই বলবো যে তোমরা সবাই ভালো থেকো। আমি লড়াই করছি শুভদাকে নিয়ে, লড়াই করব, এবং তোমরা যারা আমাকে এত ভালোবাসো তাদেরকে হাত জোর করে সত্যি শতকোটি প্রণাম। তোমরা এই অসময়ে আমাকে এতটা 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 ভালোবাসার, এতটা সাপোর্ট, এতটা আমাকে আগলে রাখছো, এর জন্যে এগুলো হয়তো আমার ভালো কর্মের কর্মফল। একটু হলেও কোথাও না কোথাও ভালো কর্ম, এই যে কর্ম একটু করেছি, সেই কর্মফল হিসেবে তোমরা আমাকে এতটা এতটা ভালোবাসা দিচ্ছ। যাই হোক, কিছু জিনিস ক্লিয়ার করে দিই। আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম মাম্পি MBA করবে, মানে মাম্পি আরও পড়বে। তা মাম্পি আরও পড়বে বলে মাম্পি চাকরি থেকে রিজাইন দিয়েছে। কারণ মাম্পি মাঝে মাঝেই এরকম করে চাকরিতে রিজাইন দেয়, কারণ ওর শুধু একটু ডিগ্রি বাড়ালে যদি ওর চাকরির লেভেলটা বাড়ে এরকম। আর একটু পড়তেও ভালোবাসে, তাছাড়া ওর একটা ডিগ্রির মানে নেশা আছে। প্রথমে ইয়েটা করলো, তারপরে এখন বলে মা আমি MBAটা করবো। তা আমরা তো জানি না শুভদার এরকম ফট করে হবে। তাই আমি বললাম তাহলে দেখ তুই যদি, তো ওর পড়ার খরচগুলো ওই টানে, ওর কোনো খরচ কিন্তু আমরা টানি না। আর ওয়ার্ক ফ্রম হোম করে, ও কোনো অফিসেও যায় না, কারণ ওদের চাকরিতে বারবার এখন ওয়ার্ক ফ্রম হোমটা অনেকটা কমে গেছে। এখন বারবার অফিসের জন্যে ইয়ে করে যে অফিস ওয়ার্ক করো, কারণ এগুলো বিদেশের চাকরি হলেও এগুলো এখানেও কিন্তু নির্দিষ্ট অফিস আছে এক একটা জায়গায়। এইসবগুলো কোম্পানিটা বিদেশি, কিন্তু কোম্পানি বিদেশি হলেও ওদের এখানে ওই সব অফিসে যাওয়ার ইয়ে আছে। এবার মাম্পিকে যতবার বলে আমি ততবার বলি না মাম্পি তুই যদি বাইরে যাস আমরা প্রবলেমে পড়ে যাবো। কারণ বিস্কুটটা আছে, এই যে দেখো আমি এখানে পড়ে রয়েছি, বাড়িতে কে আছে? মাম্পি। বিস্কুটটা সেদিনকে আমরা সবাই কলকাতায় থাকাতে বিস্কুট এত কেঁদেছে, পাড়ার থেকে ফোন এসেছে, পিঙ্কি তোরা কি নেই বাড়িতে? কলটা একটু কমা না, তোরা কি বাড়িতে নেই? কেউ বাড়িতে নেই। আমি বললাম, বলছে বিস্কুট সেই খুব কাজে রাতে তো বিশাখাকে রেখে এসেছি। এবার বিশাখা তো সকাল হলে কাজে বেরিয়ে যাবে, ওর তো আমার একটা বাড়ি কাজ না, আরও বাড়ি কাজ আছে, সেসব কাজে যাবে। সেই কারণে ও তালা দিয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে আমি ছেড়ে দিয়েছি, আমার দেখো আমি এত কিছুর ভেতরে আমার ব্রেন সবসময় চারিদিকে। মা বউ, তারপরে হচ্ছে গৃহিণী, ব্যবসাদারের ওয়াইফ, সব দিকে নজর রাখতে হচ্ছে। কারণ দোকানটা খুলতে হবে, দোকানটা না খুললে, দোকানে ব্যবসা না হলে তো টাকা পাঠাতে পারবে না। আর আমাদের কোনো কিছু আমাদের হাতে নেই, আমাদের সব কিছু শুভদার হাতে। আমি বলছি না তোমাদেরকে, এটা আমি আগেও বলেছি যে শুভদা কোথায় কি করে আমরা কিচ্ছু জানি না। আর আমাদেরকে বলেও না। ওনার পেটের ভেতরে একটা কথা, দেখো আমার হাত পা কাঁপছে, আমার না হাত পা না সবসময় এরকম করে কাঁপছে। তার মধ্যে আমার মাসের যে প্রবলেম সেটাও হয়ে গেছে। আমি তোমাদের কালকে বলছিলাম না যে কোথায় যে এইখানটায় ফুটো কিনা কি জানি, একসাথে সব, পিঠেও কি শিরদাঁড়াতে যন্ত্রণা দিয়ে। যাই হোক, মাম্পি চাকরিতে রিজাইন দিয়েছে, এই 1.5 মাস মতন হয়েছে, 1.5-2 মাস মতো হয়েছে। সেটা আমি অতটা ডিক্লেয়ার করিনি বাইরে, কারণ ও পড়ার পরও আবার কাজে জয়েন করবে, বা ওর থেকেও আরও অন্য ডেভেলপ মানে আরও ভালো জায়গায় ও যাবে, এরকম ওর প্রিপারেশান নেওয়া আছে যে একটু ইয়ে করবো। এবার আমাদের সত্যিকারে বলতে বিস্কুটটা যদি না থাকতো মাম্পি হয়তো বাড়িতে থাকতো না। তবে আবার মাম্পি না থাকলে তো আমি আরও বড় প্রবলেমে। আজকে শুভকে নিয়ে 23 সাল থেকে, শুভদার এই অসুস্থতা 23 সালের শুরুর দিক থেকে, মনে হয় জুন বলছি সরি, মনে হয় ওনার এই অসুস্থতা মনে হয় মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম টাইম থেকে শুরু হয়েছে। টুকটাক আমরা কৃষ্ণগড়ে হসপিটালে ভর্তি করেছি। কৃষ্ণগড়ে হসপিটালে ভর্তি করার পর ওনাকে যেমন ছুটি দেয়, 1 দিন 1.5 দিন পর ছুটি দিয়েছে। দেওয়ার পরও বলছে পিঙ্কি আমার না শরীরটা ভালো লাগছে না, আমার শরীরটা ভালো না, জানো তো পিঙ্কি কেন, এবার তো সেই রকম শক্তি পাচ্ছি না। তা বললাম তাহলে বলো কোথায় তুমি কোন ডাক্তার দেখাও। তো বললো আমাকে আমার দোকানে এসে
একজনা বলছে, সে বলছে কল্যাণীতে একটা ডাক্তার আছে, সে খুব ভালো ডাক্তার, তাকে দেখিয়ে ওরা নাকি ভালো আছে। শুভর দোকানে আর নানান রকম খরিদ্দার আসে, নানান মনে নানান মত থাকে, তোমরা জানোই। এবার আমি বললাম দেখো তাহলে বলো, তাহলে আমরা কি কল্যাণীতে নিয়ে যাব? তো বলে তাহলে তাই করো। তাহলে বললাম ঠিক আছে, তাহলে কল্যাণীতে কী হবে, এসকে মাইতি। আমি ওটা তো হার্টের ডাক্তার, এসকে মাইতি তো হার্টের ডাক্তার, ওটা তো তোমার তো শ্বাসকষ্টের না। বলছে না, উনি কিন্তু ভালো আছে। শুভ কিন্তু ধীরে ধীরে, এবার দেখো আমরা কিছু বুঝি না, শুভদার কিন্তু অক্সিজেন ভেতরে কমছে, কার্বন ডাই অক্সাইড বাড়ছে, বুঝেছো, আমরা কিন্তু কিচ্ছু বুঝি না। এবার ধীরে ধীরে শুভদার শরীরটা কেমন উইকের দিকে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, বারবার করে ঘুমিয়ে পড়ছে আর পারছে না। তখন আমরা তাড়াতাড়ি কী করলাম, যে কৃষ্ণনগরের জেনারেল ফিজিশিয়ান এমনি নর্মাল ডক্টর মানে এমবিবিএস ডাক্তারকে দেখালাম। তো যেটা কৃষ্ণনগরের নাম করা যেটা ভালো ডাক্তার তাকে দেখালাম। সে দেখার সাথে সাথে বলছে আপনি কি করেছেন, এক্ষুনি ওনাকে হসপিটালাইজ করেন, এক্ষুনি মানে এক্ষুনি, ওনার অক্সিজেন লেভেল এমনভাবে কমছে আপনি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন না, আপনি এইখান থেকে, আমি ওনাকে তো কিছু খাইনি, আমরা তো সকাল থেকে একটা ডাক্তারখানায় নাম লিখিয়ে ডাক্তার দেখানো মানে সারা দিনের ব্যাপার, সেই থেকে বসে আছি। তাহলে আমি এই মুহূর্তে একটু বাড়িতে নিয়ে গিয়ে দুটো ডাল ভাত খাই, বললো কোনো মতে না, এই টোটোই বসবেন সোজা হসপিটালে। তাই ওখান থেকে কী করলাম, সোজা হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে সরকারি হসপিটালের এই একটাই কাজ, শুধু অক্সিজেন দেওয়া, নিউমোলাইজিং করা, এর বাইরে আর কোনো নেই, না ভালো করে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ইয়ে হচ্ছে। তখন বললো পিঙ্কি তাহলে এক কাজ করো, তুমি ওই ডাক্তারখানায় নাম লেখাও, এসকে মাইতি। তাহলে তাই করে এবার এসকে মাইতির কাছে আমি গেছি ভোরবেলায়, 7টা কত ট্রেন ধরে আমি গেছি। শুভ নাম লিখিয়ে শুভদাকে বাড়িতে রেখেছি গাড়ি ঠিক করে, আমি ট্রেনে চলে গেছি, গিয়ে নাম লিখিয়ে ওখানে বসে, শুভর নাম হচ্ছে 56 না 57। উনি আবার মাঝে মাঝেই চলে যায় হসপিটালে রাউন্ড দিতে, উনি তো হার্টের স্পেশালিস্ট, বললাম না হার্টের স্পেশালিস্ট। শুভকে 3টে 3:30 বললো এবার পেশেন্ট আনেন। এবার শুভ তো অক্সিজেন ছাড়া থাকতে পারছে না, বাড়িতে নাকে ইয়ে দিয়ে অক্সিজেন। এইবার বাড়ির থেকে ওই গাড়ি করে, ও গাড়িটাই ঠিক করে দিয়েছে, গাড়ি করে কল্যাণী এসকে মাইতির কাছে ও যখন এসছে প্রায় 6টা 6:30 না 7টা নাগাদ, তখনও ডাক্তারের কাছে কিন্তু শুভকে তখনও ডাকেনি। সেই মানুষকে ডাক্তার দেখলো রাত 12টা, যখন ও ডাক্তারের টেবিলে উঠছে রাত 12টা কততে। তাই দেখলাম, দেখিয়ে বাড়ি এলাম কল্যাণী থেকে। কল্যাণীর ওষুধ খাওয়ার পর, কল্যাণীর ওষুধ টষুধ খাওয়ানোর পর দেখো আমি এগুলো বলছি 23 সালের সেই মার্চ এপ্রিলের কথা বলছি, মানে মার্চ থেকে ওর শরীর খারাপ শুরু হয়েছে তখনকার কথা, 23 সালের। তারপরে কোনো মতে মোটামুটি ওনাকে একটু স্টেবল, কল্যাণীতে দেখানোর পর ওই এসকে মাইতির ওষুধ খেয়ে উনি একটু স্টেবল হলো, মানে মনে হলো যে একটু ভালোর দিকে যাচ্ছে। তাহলে তো ভালো, ডাক্তারটা যাক, ওনার একটুখানি মানে শরীরটা ঠিক হচ্ছে। কিন্তু ওনার যে কোনো বিষয়ই মানে ক্ষণস্থায়ী উনি ভালো হচ্ছে। তারপরে আবার হঠাৎ করে একদিন এমন শরীর খারাপ যে কী অবস্থা। সেই দিন আমি ওই যে সন্দীপদের বাড়ি থেকে আসার পর আমি একটা লাল শাড়ি পরে একটা ভিডিও দিয়েছিলাম, যে মনে হয় এখন আর আমার ভিডিও করা হবে না, শুভদার শরীরটা খুব খারাপ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, কবে ভিডিও দেবো জানি না। এটার মাঝে কিন্তু সন্দীপদের বাড়ি যাওয়া আসা হয়ে গেছে, কারণ ওই যে এসকে মাইতির ওষুধটা খেয়ে উনি ভালো ছিলেন, তার মিডিলে আমার সন্দীপদের বাড়ি যাওয়া আসা, ওদের এই ঝামেলা। তার মানে মার্চ এপ্রিলের ডাক্তার দেখিয়ে জুন জুলাই আগস্ট অবধি উনি 2-3 মাস ভালো ছিল। আগস্টের ওদের বাড়ি থেকে ঘুরে আসার পর প্রায় 12 দিন পর কিন্তু শুভদা আবার অসুস্থ হয়েছে, যেটাকে নিয়ে আমি কল্যাণীতে আসছিলাম। কল্যাণীতে যখন আসছিলাম তখন অক্সিজেন নিয়েই আসছিলাম, এবং কল্যাণীর ডাক্তার যেহেতু নাম লেখায়নি, হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, আমরা হঠাৎই বেরিয়ে এসেছি, ডাক্তারবাবু বলছেন না ডাক্তার দেখবে না, আপনি হসপিটালে ভর্তি করে দিন, ওনাকে দেখাও যা আর হসপিটালে ভর্তি করাও তাই।
তা আমরা তখন আর দিশাহারা না পেয়ে হসপিটালেই ভর্তি করবো, বলি পিঙ্কি আমায় ভর্তি করে দাও। কল্যাণী হসপিটালে যখন ভর্তি করলাম, জঘন্য পরিস্থিতি, জঘন্য, একদম এত জঘন্য, প্রত্যেকটা জিনিসে 100-150 কী লাগছে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাও না, আমি যেহেতু সব জায়গায় একা মহিলা। এবার তোমাদের প্রশ্ন আসবে, শর্মির বাপের বাড়ির লোকরা কেন আসেনি বা আসে না, আমার শ্বশুরবাড়ির লোকরা কেন আসে না? আমি আমার শ্বশুরবাড়ির নিন্দা কোনো দিন করিনি, ওয়াইটিতে করিনি, কোনো দিন নিন্দা করিনি। তবে তোমরা যেহেতু আমি ওয়াইটিতে কাজ করছি, যেহেতু তোমরা সবাই আমায় দেখছো, আমার বিষয়ে তোমরা জানতে চাইছো, কারণ আমি বললাম না, আমার শ্বশুরবাড়ি আমি নিন্দা কোনো দিন করিনি, কোথাও করিনি। আমি জানি না, আমার করতে ভালো লাগে না আমার শ্বশুরবাড়ির নিন্দা। আর শ্বশুরবাড়ির নিন্দা মতো করার মতো কিছু ছিলও না, কিন্তু এখন হয়েছে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর এরা এমনভাবে আলাদা হয়ে গেল, মানে যে যার রাস্তায় যে যার মতো চলে গেল, যেন হচ্ছে কেউ কাউকে কোনো দিন চেনেই না, জানেই না, দেখেইনি। এরা যে এক মায়ের পেট থেকেই যে সবাই জন্ম নিয়েছে সেটা দেখলে আর বোঝা যায় না। শুধু মা বাবাটা বেঁচে ছিল বলে বোধহয় সবার সঙ্গে সবার সম্পর্ক ছিল। প্রথমে বাবা মারা যাওয়ার পর আমার শাশুড়ি তো একটু পাগল হয়ে গেল। শাশুড়ি মারা যাওয়ার পর পুরো সমস্ত ল্যাটা ব্যাটা চুকিয়ে ওই জায়গা জমি বেচে কিনে দিয়ে সবাই যে যার রাস্তায় চলে গেল। কারোর সাথে কারোর আর কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। তাছাড়াও এরা শুধু অভাব বা প্রবলেমে পড়লেই ফোন করে, আর প্রবলেমের জন্যেই শুধু শুভদা ছিল। যে তোমরা বলো না শুভদার সত্যি কিছু করেনি, না, শুভদার সবার জন্যে করেছে। শুভদার নিজের জন্যে কিছু করে রাখতে পারেনি। শুভদার এগুলো বললে পরে বাজে লাগে। শুভদা সবার জন্য করে গেছে, কিন্তু শুভদা নিজের জন্য করার সময় পায়নি। কারণ উনি বড় না, সবার বড়, বাবা, বড়দা মানে কি বাবার সমান, এটা আমার শাশুড়ি মা ওনার মাথায় দিয়ে গেছে যে তুই বড় ছেলে, কি করবি, তুই তো বড়দা মানেই বাবার সমান, তোর সন্তানেরা, তার সন্তানদেরকে এইভাবে ফেলে দিস না, ওদেরকে দেখিস। তো এরকম, তাই এই বাড়ির কিচ্ছা, এগুলো কিচ্ছা কেলেঙ্কারি আমি কোনো দিন তোমাদের কাছে আনতে চাইনি। প্রথমবার যখন আমি কেপিসিতে নিয়ে আসি, সেই সময় আমি শূন্যতেই নিয়ে এসেছিলাম। আমি তোমাদের বলেছি, শুভদাকে আমি জিজ্ঞেস করছি যে তোমার কাছে ক টাকা আছে, তুমি এখানে রাখা যাবে না মামপ্রভা, তোমার যা অবস্থা। হ্যাঁ, আমি বলছি না, ওনাকে দেখে আমি ভাবছি যে উনি আর আজ থাকে কি কাল থাকে, এরকম অবস্থা। আমি বলছি তোমার ফোনে ক টাকা আছে। সেই সময় আমার ইউটিউব পেমেন্টটা এসেছিলো, বললো এত টাকা। আমি ফোন করলাম, আমি অনেকের সাথে ফোন করলাম, অনেকের সাথে কথা বললাম, ওই যে কথা বলছিলাম যে উপকারী বন্ধু, যাই হোক, তোমাদের ওই আমি বলতে পারছি না, ওই যে কলকাতায় যে বান্ধবী রূপে বসেছিলেন তিনি, তেনাকেও ফোন করলাম যে ওখানে একটা ডাক্তার দেখানো। হ্যাঁ, মেডিক্লেম করেনি শুভদা, একটা মেডিক্লেম করেনি। বলছে আমার তো কিছু হয় না, ওই বছরে বছরে ডাক্তার ফালতু কিছু হবেও না, আর আমার প্রতি বছর 5,000 করে এমনি দিয়ে দিতে হবে, মানে অসুস্থ হলে তবে তো ক্লেমটা পাবে, আর না হলে তো টাকাটা দিয়ে দিলে মার চলে গেল, কিছু হবে না। মানে উনি কতটা কনফিডেন্স যে ওনার কিছু হবেই না, তার জন্য মেডিক্লেম করেনি। এবার আমি দেখো হাঁপাচ্ছি কীরকম কথা বলতে গিয়ে। এবার ওনাকেও ফোন করলাম, সবাইকে, যে কোথায় কী ভর্তি করব, কি করলে কি হয়, কি করলে ও এরিয়ার ডাক্তারের সাথে কথা বলছিল বা দেখছিল, যেখানে সব এক্সপেন্সিভ আমাদের। আমি বলছি না, আমার পক্ষে সম্ভব না, আমার একটা মানে গরিবানা মতে কিন্তু একটু ট্রিটমেন্ট হবে এরকম ভালো জায়গা দেখো। দিয়ে আমাকে কৃষ্ণনগর থেকেই একজন আমাকে বলল কেপিসি খুব ভালো। আমি খোঁজ নিলাম সারা কলকাতায়, ওকে ফোন করে, তো কেপিসিটাই ভালো, মানে রিজনেবলের মধ্যে আছে, আর ওখানে স্বাস্থ্যসাথীও হয়, মানে করে। কিন্তু আমি যখন শুভকে কল্যাণী থেকে বের করছি তখন আমি কার্ড মার্ড নিয়ে যাইনি, মানে আমার ব্রেন কাজ করে মাঝে মাঝে বন্ধ করে দেবে, তখন আমার মনে কি শুধু শুভ ছাড়া আর কিছু থাকে না। ওখান থেকে আমি কল্যাণী থেকে শুভদাকে বের করলাম, বের করে একা মহিলা বের করে আমি ইয়েতে নিয়ে গেলাম। আর আমি না সবসময় মানুষকে ঝামেলা দিতে কম পছন্দ করি। এই যে হাউমাউ করে একে ওকে তাকে ডেকে, এবার মানুষ ডাকলে তো হলো না,
মানুষ ডেকে নিলাম, তারপরে সেগুলোকে নিয়ে যাওয়া, তাদেরকে মেনটেন করা, সেগুলো তো আমি করতে পারবো না। এবার এখন শর্মির বাপের বাড়ি কথা, শর্মির বাবাও অসুস্থ, শর্মির মায়ের 2 মেয়ে, শর্মির বাবা অসুস্থ, শর্মির মাকে ওর বাবাকে দেখতে হয়, শর্মির মাও অসুস্থ, শর্মির মা বাবাও কিন্তু ভেলোরে গিয়ে ওরা ডাক্তার দেখায়, ট্রিটমেন্ট করে। শর্মির বাবা এরকম বাক্স শুধু মেডিসিন, ওরা প্রতি মাসে গাদা টাকার মেডিসিন খায়। ওনারও হার্টের চরম বড় প্রবলেম। এবার এইসব রুগীর সঙ্গে ছুটতে যদি ওনাদেরও 19 থেকে 20 হয়, তখন কোন দিকে যাবে উনি? তারপরে ওনার মেয়ের আবার বাচ্চা, একটা ছোট মেয়ে আছে। আর আমরা যে কোনো মানে আমি বিশেষ করে সবসময় না দেখবো, আমি মানুষকে ঝামেলা দিতে কম পছন্দ করি। যে যতক্ষণ আমি পারছি, আমি তো চলছি, আমি তো দৌড়াচ্ছি, আমি তো একা লড়ছি। এবার আমাকে কল্যাণীতে বলছে আপনার কেউ আসেনি? আমি বললাম না, আমার তো কেউ নেই, আমার ছেলেটা ছোটো। আর অর্ক চরম ভয় পায় হসপিটালকে। সেদিনকে কৃষ্ণা দেখেছে যে অর্ক ঢুকে ওর বাবাকে দেখার পর কি কান্নাটা না কেঁদেছে, শুধু কৃষ্ণা দেখেছে। কারণ সেই রাতে কৃষ্ণা ছিল, সে হাও মাও করে মানে কান্না করে করে গড়াগড়ি, যে ওকে সামলাবো কী করে বা কী করে কোন দিকে করো, সে হাও মা, ও আমার মতন এরকমই। দিয়ে এবার কল্যাণী থেকে বের করে কেপিসিতে নিয়ে এলাম। তো কেপিসিতে আমি যখন নিয়ে আসছি, তখন আমার সাথে কথা হচ্ছে ওই শ্রেয়া ভট্টাচার্য বলে আমার এক কমেন্ট বক্সে আমার এক ভিউয়ার্স আছে, ও মেয়ে, বাচ্চা মেয়ে, অল্প বয়সের ছোটো মেয়ে, শ্রেয়ার সাথে ফোনে কথা হলো। শ্রেয়ার জেঠুর কোনো রিলেটিভ কেপিসিতে কাজ করে। কেপিসিতে একটুখানি ওয়ার্ড না, অনেক বড় ওয়ার্ড, অনেক বড় ডিপার্টমেন্ট ওটা। যাই হোক, ও সারা রাত ধরে ফোন করছে, ও সারা রাত আমার জেম্মা তুমি কোথায় আছো, জেম্মা তুমি কোথায় আছো। এইদিকে কৃষ্ণাও ফোন করছে, ও ফোন করছে, ভিউয়ার্সের ফোন আসছে। ওই আমার কলকাতার আরেক বান্ধবী, এখন যে শত্রু হয়েছে, সেও ফোন করেছে, দিয়ে বললো আমি সীমা যাচ্ছি। তা আমি বললাম না দেখো, আসবে তো রাত, বলছে না তুমি এরকম বিপদে আসছো, আমি না গেলে শান্তি পাচ্ছি না, আমিও যাচ্ছি। খুব ভালো, সেও এসছে, রাত 2-2:30টার সময় এসছে। সেই সময় শুভদাকে কী কন্ডিশনে আমি ভর্তি করেছি নিজের চোখে দেখেছে। দেখার পর আমি হসপিটাল থেকে ভর্তি করে আমি বেরোলাম। কারণ আমি বেরোনোর একটা কারণ, আমি গেলে অর্ক মাম্পি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসে ওনাকে এটা করতে পারবে। এবার মাম্পিকে আমি এদিকে বেরোলাম, আর ওই দিক থেকে মাম্পিকে 10টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পাঠিয়ে দিলাম। মাম্পি এবার এসে ওর বাবার অবস্থা দেখে আর স্বাস্থ্যসাথী কার্ডের জেনারেলে থাকার ব্যবস্থা দেখে ও আবার কাঁদছে, না মা তুমি বাবাকে স্বাস্থ্যসাথীতে ভর্তি করো না, তুমি আমার বাবাটাকে বাঁচাও, আমার বাবাটাকে যে কোনো প্রকারে বাঁচাও। ঠিক আছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, বাবাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, বাবাকে বাঁচাও। হ্যাঁ পাখা অফ কর, হ্যাঁ শ্রাবণ আসবে, একটু অফ কর না, তোর এমনি শুকিয়ে যাবে। এই করতেই কল্যাণী আজ থেকে না 2023 সাল থেকে ট্রিটমেন্ট চলছে। ওনাকে ওষুধের ওপরে রাখা হয়েছে, ওনাকে ডাক্তারের ওপরে রাখা হয়েছে, ওনার সেবাতে আমরা কোনো ত্রুটি রাখি না। এবার তোমরা ভাবো, যে চলছে, বসে নেই কিন্তু, সংসারও চলছে, চিকিৎসাও চলছে, ওনার পেছনে প্রতি মাসে একটা বড় অঙ্কের মেডিসিন চলছে, আবার মাসে ডাক্তার, মাসে 2-3 মাস অন্তর ডাক্তারের খরচও চলছে। 2বার ব্যাঙ্গালোরে গিয়ে চেক আপ করিয়ে আসা হলো, একবার তো দেখিয়ে আসা হলো, ওখানে ব্যাঙ্গালোরের থেকে ট্রিটমেন্ট হলো। তারপরে মানে বুঝতে পারছো, একটা ডাক্তার যখন কারোর বাড়িতে ঢোকে, কীভাবে ঢোকে আর কীভাবে খরচ হচ্ছে। আমরা তো বাইরে এগুলো প্রকাশ করি না, আমরা বলি না। এইবার উনি কবে যে ওষুধ খাওয়া বন্ধ করেছে, এবার সব তো ওনার হাতে, আমরা বললাম তো সব ওনার হাতে। আমি শুধু জিজ্ঞেস করি ওষুধ খেয়েছো, এটা খেয়েছো, সব দেখাও তো ওষুধটা। তখন বললো না আমার ওষুধ ফুরিয়ে গেছে। আমি বললাম মাম্পি প্রেসক্রিপশন বের করে দেখতো ওষুধ ফুরিয়ে গেছে কিনা। আর উনি যখন সুস্থ হয়ে যায় আমার সাথে ঝামেলা শুরু করে দেয়, ঝগড়াঝাটি, যে কোনো বিষয় নিয়ে কিটকিট করা, মাথাটা মানে করা। তাও তো আমি নিজেকে কতটা শান্ত রাখি।
উনি যখন ঝামেলা করে না তখন মনে হয় এই তখনও এইগুলো নেয় না, তখন মনে হয় যে কাকে আমি বাঁচিয়ে আনলাম, কার জন্যে করলাম। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির কথাটা বলি। তো আমার শ্বশুরবাড়িতে তখন আমি ফোন করলাম, তখন আমার প্রথম কেপিসির ঘটনাটা বলছি। ফোন করে আবার দেওরদের ননদদেরকে বললাম যে আমার খুব প্রবলেম, তোমরা সবাই মিলে যে কোনো প্রকারে দেখো, এটা আমি বলছি, এটা যেহেতু তোমাদের কথাটা মার্কেটে উঠেছে, আমার মনে হলো এইটুকু তোমাদের জানিয়ে দিই যে খুব বিপদে পড়েছি। আমার দেওরকে ফোন করে বলছি যে তোমরা যে কোনো প্রকারে সবাই মিলে 5,000 টাকা পাঠাও। 3 ভাই আর 4 বোন মিলে 1,000 টাকা পাঠাতে পারিনি কেউ। 3 ভাই মানে শুভকে নিয়ে তো 4 ভাই, এক ভাই তো অসুস্থ, 3 ভাই আর 4 বোন মিলে মানে 7 জন মিলে 1,000 টাকা কেউ পাঠায়নি যে বৌদি আমি 1,000 টাকা তোমায় পাঠালাম, তুমি 1,000 টাকা আমার দাদাকে একটু ফল বা হরলিক্স কিনে খাইও। নিন্দা করিনি, তোমরা জানো না, কিন্তু আমি চাইনি এটা তোমরা, আমি চেয়েছি যে এমন অবস্থা, প্লিজ আমাকে তোমরা যেখান থেকে পারো অন্তপক্ষে 1,000-5,000 যাই পারো, মানে বেশি 1,000-5,000 বা 10, তার থেকে বেশি হলে যাই পারো আমাকে প্লিজ একটু হেল্প করো। 1,000, সেই কথাটাও কিন্তু আমি ওই লোকটাকে শুনিয়েছি, অনেকবার শুনেছি যে যাদের জন্য করেছো তারা কিন্তু তোমার এই যে সীমা মজুমদার, এই যে সীমার যে ভালোবাসার মানুষরা তোমার জন্য করেছে। আর আমি বাড়ির বাইরে বেরোলেই ওনার প্রবলেম, মানে আমি এখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, এই করতে পারবো না। দেখো, আমাকে পায়ে বেরি দিয়ে রাখা মানে লস, আমাকে আটকে রাখা, ঘরে আটকে রাখা মানে লস। কারণ আমি তো থাকতে চাই না, আমি তো চাই আমি মানুষের সাথে মিশতে। উনি যেরকম একা 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 বেঁচে বেঁচে আজকে ওনার প্রবলেমে কটা মানুষকে দাঁড় করাতে পারে, কিন্তু আজকে আমার জন্যে কত মানুষ ছুটে আসছে। তাহলে আমি ঘরে কেন থাকবো? আজকে আমি মানুষের সঙ্গে কেন আমার আত্মীয়তা বন্ধুত্বার সম্পর্ক কেন বাড়াবো না? ওনার শুধু পরিধি হচ্ছে পিঙ্কি, অর্ক, মাম্পি, এর বাইরে উনি যাবে না। এর বাইরে না কোনো বন্ধু আছে, না কোনো শত্রু আছে। আর ওনার ফ্যামিলির লোকরা ওকে থুতু দিয়ে দিল, ওনার ফ্যামিলির লোকরা ওনাকে বারবার গর্তে ফেলে দিল, ওনার ফ্যামিলির লোকরা ওনাকে লুটে নিল, তাও ওদের ডাকে উনি সাড়া দেবে। কিন্তু বাদবাকি বাইরে কারোর ডাকে উনি সাড়া দেন না, বা উনি কারোর জন্যে নয়। কিন্তু আমি তো তা নয়, আমি তো মানুষ ভালোবাসি, আমি তো মিশতে ভালোবাসি, আমি তো মানুষের কাছে যেতে ভালোবাসি, আমি তো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখতে ভালোবাসি, যেটা শুভদার নয়। তো এই যে রেখেছি, চলেছি, মিশেছি, তোমাদের সঙ্গে ভালোবাসার একটা আত্মার সম্পর্ক করতে পেরেছি, সেই কারণে কিন্তু আজকে তোমরা সবাই আমাকে ভালোবাসো। আর সবাই আমাকে ভালোবাসো বলে কিন্তু শুভদার কাছে ছুটে আসবে। আমি শুভদার সবসময় তোমাদের কাছে ভালোটাই তুলে ধরেছি। হ্যাঁ, ভালো, লোকটা ভালো, কিন্তু লোকটা তো যখন সুস্থ থাকে তখন তো আমাকে মানে না। আর একটা আমি দেখেছি বাঙালদের ভেতরে, এটা বললেও আবার খুব রাগ হয়, আমি খুব বাঙালদের পুরুষগুলো খুব তেজিয়াল হয়। আমার ছেলেও কিন্তু বেশ তেজ, কিন্তু তবুও আমার রক্ত আছে বলে হয়তো একটু শান্ত বসে, নাহলে ভীষণ তেজ, ভীষণ মাথা গরম ফট করে। আর এদেরটাই সেরা। বাদ বাকি তাহলে আমি শ্বশুরবাড়িটাও ক্লিয়ার করলাম, শর্মির বাপের বাড়িটাও ক্লিয়ার করলাম, আর মাম্পির চাকরিটাও ক্লিয়ার করলাম। মাম্পির চাকরি রিজাইন দিয়েছে 1.5 মাস আগে। আমরা জানি না যে শুভদা এরকম হঠাৎ করে এরকম হবে, কারণ মাম্পি অ্যাকচুয়ালি ওই ঘুরে আসার পর, মানে ইয়ে থেকে আসার পর রিজাইন দেওয়ার কারণ হচ্ছে ও এমবিএ নাকি করেছে, এরপর ওটা কি মাস্টার্স কিছু করবে বোধহয়। কি বললাম একটু আগে, বললাম না, ও ওই পড়াটা পড়বে, সেই কারণে কি বললাম আমি। যাই হোক, মাম্পিকে দিয়েই বলাবো একবার, কারণ ও মানে মেন্টাল দিক থেকে প্রিপারেশন নিয়েছিল যে মা আমি এটা পড়ব। আমরা এগুলো সবসময় বলি না কাউকে, কেন আমি না নিজে পড়তে পারিনি, তো ও যখনই কিছু ঠরবো বলে আমি বলি বলছি আমি এটা যদি পড়ি তুমি রাগ করবো? আমরা পড়াশোনা কেউ করলে রাগ করে?
ওর বাইরে কত কাজের অফার আসে জানো, আমি দিই না। আমরা তুই বাইরে চলে গেলে বিস্কুট, এই যে তোর বাবাকে নিয়ে ছুটতে হবে, বিস্কুট কে কে দেখবে? মুখের কথা মুখেই। ঠিক তাই, ওর ওর ইন্টারভিউ চলছে, এর ভেতরে ইন্টারভিউ চলছে হায়দ্রাবাদ থেকে, ওর কাজের অফার এসেছে। আর ও আমায় বলছে, মা একটা খুব ভালো অফার পেয়েছি। বললাম বাইরের কোনো অফার, কারণ ও যখনই খুশি মনে আমার কাছে আসে আমি বুঝে যাই যে মায়নাটাও ভালো, ওটা বাইরে ভালো অফার পেয়েছি। আর তখন আমি বুঝে গেলাম বাইরে যাওয়ার কোনো অফার পেলে মাম্পি আমি পারবো না, কারণ ও বাইরে চলে গেলে আমি বিস্কুটকে কার কাছে রাখবো তোমরা বলো, কার কাছে রাখবো? আর আমাকে যদি লোক দিয়েই বিস্কুটকে বাড়িতে রাখতে হয়, আর ও যে বাইরে থাকবে, ও বাইরে থেকে ওর ফ্ল্যাট ভাড়ায় বলো বা পিজি বলো বা ঘর ভাড়ায় বলো, সেখানে থেকে ওখানকার খাওয়া দাওয়া করে চাকরি বাকরি করে ওসব একই খরচ, সে একই জায়গায় এসে দাঁড়াবে, এই গোল গোল ঘুরে সেই এসে ওই সেন্টারেই দাঁড়াতে হবে। তাই আমি বললাম এখন এই মুহূর্তে বাইরের কাজ কোনো কিছু খুঁজিস না। আমি 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 আমার তরফে হ্যাঁ থাকবে না। ওর বিস্কুটের কথা বলাতে তখন ও থেমে গেল। বলতে তোমাদেরকে অনেক কথা ইচ্ছা করে জানো, অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক, কিছুই বলতে পারি না। যাই হোক, শুভদার এখন মোটামুটি একই রকম জায়গায় আছে, অবনতি হয়নি, সেইভাবে অবনতি হয়নি, একই জায়গায় আছে। যেহেতু আইসোলেশন আর ICCU, শুভদা কিন্তু ICCUতে আছে, মানে সব ওকে এমনভাবে রাখা হয়েছে আমরা শুধু দর্শক দূর থেকে। তারপরে কেউ এলে তো আমি তাদেরকে দেখাতে পারছি না, শুভদাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, সবাই কিন্তু ওই বাইরে আমার ওই ICCU এর বাইরেই ঘুরছে। আমি ভেতরে যাচ্ছি, আমাকেই ভেতরে ডাকছে, আর আমাকে ভেতরে ডাকলে ওই দূর, অনেক দূর থেকে, তাই শুভদাকে কেউ দেখতে পাচ্ছে না। তারপরে তারা যে আমি কৃষ্ণনগর থেকে তারা যে আসবে, আসার পর সারাটা দিনের ব্যাপার, যাকে দেখতে আসবে তাকে তো দেখতে পাবে না, ওই হসপিটালের বাইরে বসে থেকে থেকে তো কোনো লাভ নেই, কাউকে ঢুকতে দিচ্ছে না, কোনো ঢোকার কোনো জায়গা নেই। আমাকে শুধু মেডিসিন আর ওই বাড়ির মানুষকে একবার করে ওনার মুখটা দেখিয়ে দেবে বলে, তাই ওই দেখানো, ওই দূর থেকে আমি যা কথা বলছি, দূর থেকে আমি যা কাউন্ট করছি ওটার, ওইটা যে হাতের ছবিটা যেটা দেখেছো সেটা সেই দিন হঠাৎ মানে একদম অচৈতন্য ছিল, 2 দিন 1.5 দিনের ওপরে, প্রায় 2 দিনের কাছে। তো যেই চেতনাটা ফিরেছে আমি ওনার কাছে চলে গেছি, যেই চলে গেছি না উনি আমার হাতটা খপ করে ধরে নিয়েছে, আর আমি ওইটুকুই ছবিটা তুলে সাথে সাথে আমাকে, মা আপনি পেশেন্টের কাছে চলে এসেছেন, আপনি পেশেন্টকে যান যান যান, আপনি বাইরে একটু দূরে দূরে, আপনি জানেন না এটা ICCU, মানে এখানে পেশেন্ট পার্টিদের একদম পেশেন্ট ছোঁয়া বারণ, দূরে থেকে যা করবেন দূরে থেকে, না ওনাকে টাচ করবেন না, ওনাকে টাচ করবেন না। তারপরে আমি দূর থেকেই যেটুকু কথা। আর এখন তো কোভিড ধরার পর তো একদমই ধারে কাছে না, একদমই ওনার একদম আশেপাশেই আমাদের কাউকে ভিড়তে দিচ্ছে না, যেহেতু ICCU উইথ কোভিড, তাহলে সেই জায়গায় ওনাকে মানে ডবল প্রোটেকশানে রাখা হয়েছে, তাহলে সেটা মানুষ যেই আসবে কেউ ওনাকে দেখতে পাবে না, জাস্ট আসবে আসবে আমাকে দেখতে পাবে, ওনাকে কেউ দেখতে পাবে না। তো এটা আমার মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করা উচিত ছিল বা বলার, আর আমার মনের কথাগুলোও তো তোমাদেরকে না জানালে তোমরা বুঝবে কী করে। আর সেই দিনকে অক্সিজেন নিয়ে শুভদা কিন্তু পেছনে বসেছে, এখন পেছনে কিন্তু একটা বড় অক্সিজেন সিলিন্ডার আছে পাশে দাঁড় করানো, পাশের সিটে দেখবে ড্রাইভারের সিটের সাথে একটা বাঁধা নীল কাপড় দিয়ে বাঁধা আছে, ওটা একটা অক্সিজেন সিলিন্ডার, ওইখানটা দাঁড় করানো আছে। শুভদা সারা রাস্তা অক্সিজেন নিতে নিতে এসেছে। আমি সকালবেলায় খবরটা পেয়েছি যে বলছে ডাক্তারবাবু যে স্টেবলে আছে, মানে একরকমই আছে, অবনতি হয়নি, আর অবনতি না হওয়াটাই একটা ভালো খবর, যে না অবনতি হয়নি। এই যে আমি রেডি হব তার আগেই ভাবলাম তোমাদেরকে যেটুকু পারি, কারণ আমার তো অর্থেরও প্রয়োজন, সত্যিকারের আমার অর্থের প্রয়োজন। আর 23 সাল থেকে ওনার ট্রিটমেন্ট কন্টিনিউ হয়ে যাচ্ছে, তার ভেতরে যেটুকু হাসি খেলি মজা করি তোমাদের সাথে চলার চেষ্টা করি। সব সময় কি লোকের কাছে অভাব 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 অভাব, পয়সা পয়সা দরকার দরকার, নাকে কান্না, দুঃখ প্রকাশ ভালো লাগে না? আমার ভালো লাগে না।
আমার মনে হয় আমি নুন খাই, ফ্যান খাই, তোমাদের সাথে হেসে খেলে কথা বলি। হ্যাঁ, তারপরে দেখছি ভগবান ওপরে বসে আছে, ওপরওয়ালা বসে আছে, ওপরওয়ালা বসে থেকে কী খাতা কলম নিয়ে কী লিখে রেখেছে, কী ইয়ে করেছে। তবে একটা কথা বলি, আমি না কারোর ক্ষতি করেছি, না কারোর ক্ষতি করার চেষ্টা করি। কালকে কাকু ফোন করেছিল, ভালো লেগেছিল। আরেকটা কথাও, এখন আমি কোনো কিছুই বলবো না, কিন্তু সমস্ত সুন্দরভাবে আমি শুভদাকে আগে বাড়ি নিয়ে যাব, সুন্দরভাবে গুছিয়ে, তারপর আমি বলবো। কিন্তু আগে এখন আমি আমার মেন কাজ হচ্ছে আমাদের শুভদাকে ছাড়া আমি এখন কোনো দিকে কোনোভাবে না। আমার পিঠে থেকে পটপট করে ফুটলো। তোমরা ভালো থেকো।